প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, ট্যাক্স এক্সেমশন গত 3 অর্থ বছরে কমেছে প্রায় 19,000 কোটি টাকা। সো ট্যাক্স এক্সেমশন বা কর অব্যাহতি, আবার এটাকে সরকারের ট্যাক্স এক্সপেন্ডিচারও বলা হয়। তো 3 বছরে যে প্রায় 19,000 কোটি টাকা কমলো, এর আসলে মানেটা কি, কোথা থেকে কমলো, এবং সেটা আসলে অর্থনীতিতে এর প্রভাব কি, বা সরকার এগুলো গ্র্যাজুয়ালি কেন কমাচ্ছে। তো এই সংক্রান্ত একটি রিপোর্ট টিভিএসকে পাবলিশ হয়েছে, লিড রিপোর্টটি করেছেন টিভিএসের স্পেশাল করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা রিয়াদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, আপনাকে স্বাগত। এই যে 3 অর্থ বছর আপনি বললেন যে নিয়ারলি 19,000 কোটি টাকা কমেছে, এটা কোন 3 অর্থ বছর? এটা সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসলে টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট। ওকে, যে বিষয়টি আসলে আপনি বলছিলেন যে 3 অর্থ বছরে আমাদের ট্যাক্স এক্সাম্পশন হচ্ছে, এটা হলো 2020-21 অর্থ বছর থেকে আসলে সরকার হিসাব করছে যে সরকার যে রাজস্ব বিভিন্ন খাতে ছাড় দিচ্ছে, ধরুন সেটি অব্যাহতি হোক, কোথাও কোথাও ট্যাক্স রিবেট দিচ্ছে, আংশিক অব্যাহতি দিচ্ছে, সবগুলোই আসলে অব্যাহতিরই অংশ। অ্যাকচুয়াল সরকারের যে রেট ট্যাক্সের, সেই রেটের থেকে যদি আরও কম মানে ছাড় দেয়, অর্থাৎ কম রাজস্ব সরকার নেয়, তাহলে সেটি অব্যাহতি হিসেবে। তো 2020-21 অর্থ বছরের শুরুতেই আমি কিন্তু এটি যেটা বলছি, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের, ভ্যাট এবং কাস্টমস আলাদা, শুধু ইনকাম ট্যাক্স, এটি শুধু ইনকাম ট্যাক্সের। 2020-21 অর্থ বছরে এরকম অব্যাহতির পরিমাণ ছিল 1,27,000 কোটি টাকা। তো সেটি 2022-23 সর্বশেষ 22-23 অর্থ বছরে এনবিআর এরকম আরেকটি হিসাব করেছে, সেখানে দেখা যাচ্ছে এটি 1,07,000 কোটি টাকায় নেমে এসেছে। 7,000 সামথিং আছে, কিছু বাড়তি হতে হবে। সব মিলিয়ে 18,500 বা 19,000 কোটি টাকার মতো হয়। এই পরিমাণ ট্যাক্স যেটা সরকার ছাড় দিত, সেটি সরকার কমিয়ে আনতে পেরেছে। আচ্ছা, এখানে তার মানে কি আপনার কোথাও আছে যে পার্শিয়ালি, কোথাও ফুল এক্সেমশন, সেরকমের বিষয়? এবং আপনি যদি আরেকটু শেয়ার করেন যে এটা আসলে আপনার সরকার কেন করছে এটা, এবং এখানে এই যে ট্যাক্স যে এক্সেমশনটা কমাচ্ছে, এটা সরকারের গোলটা কি করতে চায়? আচ্ছা, বিষয়টা হলো কি, ধরুন এই যে আমাদের ট্যাক্স এক্সাম্পশন বিভিন্ন জায়গায়, এটা কিন্তু ট্যাক্স এক্সাম্পশন যেটা দিচ্ছে, এইটা শুধু বাংলাদেশ দিচ্ছে এমন না, সারা পৃথিবী জুড়েই দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে এটা অনেক ক্ষেত্রে ঢালাওভাবে, মানে ব্যক্তি, যেমন ইনকাম ট্যাক্সে যদি কয়েকটা উদাহরণ দেন যে কোথায় এক্সেমশন গুলো দিয়েছিল, এখন সেটা কমিয়ে দিয়েছে। ধরেন এই যে কেউ কোনো একটা প্রতিষ্ঠান করলো ব্যক্তি উদ্যোগে, হ্যাঁ, কোনো মাইক্রো ক্রেডিট, বিভিন্ন সারা দেশব্যাপী প্রচুর ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আছে, তো ছোট বড় বিভিন্ন ধরনের। তো এই ধরনের প্রতিষ্ঠানকে সরকার, যেহেতু ক্ষুদ্র ঋণটা আসলে খুব প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে যায়, যাদের আয় খুব কম, ফলে এই ধরনের ক্ষেত্রে যারা ঋণটা দেয় তাদের আয়কে অব্যাহতি দিচ্ছে। এটা বহু আগে থেকেই সরকার এটা দিয়ে আসছে। তো এরকম ধরুন আপনার মৎস্য এবং কৃষি খাতে যারা বিনিয়োগ করে, সেক্ষেত্রে এই বিনিয়োগ করে এখানে ছাড় দেওয়ার অর্থ হচ্ছে, ছাড় মানে কি, ধরুন ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই ক্ষেত্রে বিনিয়োগ করে, তাহলে তার যে ইনকাম হবে সারা বছরে, ওনার ইনকাম ধরুন এখন 30% যদি ট্যাক্স হয়, তাহলে ওনার সারা বছরে উনি যদি 10 লাখ টাকা ইনকাম করে থাকেন, তাহলে 10 লাখ টাকার 30% হিসেবে হয়তো 3 লাখ টাকা ওনার ট্যাক্স হওয়ার কথা, বা কিছু কম হতে পারে। কিন্তু সরকার অনেক বছর ধরে এক্ষেত্রে 5% হারে ট্যাক্স নিয়েছে। তার মানে যেখানে 30% নেওয়ার কথা, সেখানে নিয়েছে মাত্র 5%। তাইলে বাকি যে অংশটা ছেড়ে দিয়েছে সরকার, এটি আসলে এক্সাম্পশন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এইভাবে এক্সাম্পশন যদি দিতে থাকে, তাহলে একটা হচ্ছে, একটা সময় আপনারও নিশ্চয়ই মনে আছে, যার যে রকম ইচ্ছা, মানে ক্ষমতা প্রভাব খাটিয়ে এক্সাম্পশন নিয়েছে, সেটা ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক। আপনি জানেন এটি কিন্তু অনেক সেক্টরেই বড় বড় আমাদের মাইক্রো ক্রেডিট আছে, আমাদের ইভেন রেমিটেন্সেও কিন্তু একটু বড় ছাড় আছে, পাওয়ার সেক্টরে আছে, আর অন্যান্য অনেক সেক্টরে। তো রিসেন্টলি আপনার ভ্যাট, এলপিজিতে, হ্যাঁ, এটা আমি ভ্যাটের, আমি শুধু ট্যাক্সের কথাটা বলছি, ভ্যাট কাস্টমসেও কিন্তু ছাড় আছে। এখন এই ছাড়গুলোর ফলে হয় কি, একদিকে হচ্ছে আপনার
ফিসকাল যেই আপনার এক ধরনের শৃঙ্খলা সেটা ঠিক থাকে না। আপনি এটা ঠিক আবার যে সারা মানে আপনি কিন্তু এক্সামশন একদম পুরোপুরি বাতিল করে দেওয়া সম্ভব না। এক্সামশন রাখতে হয়, কারণ সমাজে যে প্রান্তিক শ্রেণীর মানুষ আছে তাদেরকে কিছুটা সেফ গার্ড দেওয়ার জন্য, কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য আপনার ট্যাক্স এক্সামশন দিতে হয় তাদেরকে, যারা এই যেখানে সাপ্লাই করে অথবা যেমন কৃষি পণ্য আছে এই জাতীয় ক্ষেত্রে। তো কিন্তু আমাদের যে ঢালাওভাবে ট্যাক্স এক্সামশনের প্রচলন হয়ে আসছিল গত কয়েক বছর ধরে, যার কারণে সরকার যে পরিমাণ ট্যাক্স আদায় করে, এটা কি আমাদের দেশে অন্য দেশ থেকে বেশি? আমাদের দেশে এই ট্যাক্স এক্সামশনের রেশিওটা বেশি। যেমন ইভেন আমাদের যদি আমরা সার্কের দেশগুলোর কথা বলি, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা যতদূর শ্রীলঙ্কা, জানি যে বাংলাদেশে হচ্ছে এই এক্সামশনের ছাড়, আপনি যদি পরিমাণে বলেন, পরিমাণে হয়তো আমাদের চেয়ে আরও অনেক দেশ আছে অনেক বেশি পরিমাণে, কিন্তু আমরা যদি রেশিও বলি হার, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ট্যাক্স ছাড়টা অনেক বেশি। আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও, অর্থাৎ আমাদের জিডিপি। আমরা একটু পরে আসি। এই জাস্ট একটু ক্লারিফিকেশন, আপনি বলছিলেন যে মৎস্য খাতে 30% ট্যাক্স, তো সেটা 5% নিচ্ছে, তো তার মানে এই যে 25% এখানে তাদের অব্যাহতি দিচ্ছে। কিন্তু এই যে 30% ট্যাক্স, এটা কি কোনো বেঞ্চমার্ক যে 30% এটা তো 10%ও নর্মাল ট্যাক্স হতে পারে, এই যে 30%, অর্থাৎ মানে এটা কি বেঞ্চমার্ক? সরকারের যে রেগুলার ট্যাক্স রেট যেটা, ধরুন আমি ব্যক্তি হিসাবে মৎস্য খাতে বিনিয়োগ করলাম, মানে কোনো একটা মাছের ইয়েতে বিনিয়োগ করলাম, তো সেক্ষেত্রে আমি যে ইনকাম করব, ইনকাম করার ব্যক্তি শ্রেণীর করদাতাদের এখন সর্বোচ্চ কর হার 30%, সর্বোচ্চ কর হার। আমি সর্বোচ্চটাকে ধরলাম। আবার কোম্পানির ক্ষেত্রে 27.5% আছে। স্টক মার্কেটে যদি নিবন্ধিত কোম্পানি হয় তাহলে তাদের 22.5-25 এরকম রেট আছে। কারো কারো ক্ষেত্রে 35% আছে। এটা হলো সরকারের রেট। এখন ওই কোম্পানি, ওই শ্রেণীভুক্ত কোম্পানির জন্য ওই রেটটাই হলো ফিক্সড রেট। ওই রেট থেকে যখন সরকার ছাড় দিবে তাহলে সেই পরিমাণ হচ্ছে ট্যাক্স ছাড়। এখন বাংলাদেশে যদি ব্যক্তি শ্রেণীর কর হার যদি 30% না হয়ে যদি 15% হতো, তাহলে আপনার 15%ই আসলে হতো আপনার বেঞ্চমার্ক। তো তার মানে হচ্ছে ওই রেট থেকে সরকার যেই অব্যাহতি দেয়, ফুল অব্যাহতি অথবা পার্শিয়াল অব্যাহতি, যেমন কর অবকাশ সুবিধা দিচ্ছে নতুন যারা বিনিয়োগ করে, বিনিয়োগের ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা দিচ্ছে, সেক্ষেত্রে এইটাও কিন্তু কর অবকাশ সুবিধা, এটাও কিন্তু অব্যাহতির একটা পার্ট। আপনার কি এরকম কি সরকারের আপনার এই যে এক্সামশনটা আপনি বলছেন যে কমেছে 3 অর্থ বছরে প্রায় 19,000 কোটি টাকা, তো আলটিমেটলি তো সেটা আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিওতে সেটার কি কোনো প্রভাব পড়েছে? আমাদের তার আগে আমরা একটু আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিওটার বিষয়টা বলি। ট্যাক্স টু জিডিপি রেশিও মানে আসলে রাজস্ব, অর্থাৎ জিডিপিতে আমাদের রাজস্বের অবদানটা কতটুকু, কত পার্সেন্ট আমাদের। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে একসময় 9% বা 10%-এর কাছাকাছি আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ছিল, অর্থাৎ জিডিপিতে রাজস্ব সরকার যা আদায় করতো তার 10% রাজস্ব আদায় হতো। তো এটি তো বাড়ার কথা, পৃথিবীব্যাপী সেটি গ্রো করে, কিন্তু বাংলাদেশে এটি কি হচ্ছে, না বেড়ে উল্টো কমে যাচ্ছে। আমাদের সর্বশেষ আমরা যদি 2025-26 আমাদের 24-25 অর্থ বছর আমাদের সর্বশেষ যেটি গেল, সেই অর্থ বছরে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও নেমে এসেছে 6.6%-এ, যেটি আরও বাড়ার কথা। IMF-এরও একটা কন্ডিশন আছে, আমাদের এটা বাড়তে হবে। তো সেখানে আমরা খেয়াল করলাম যে আমাদের ট্যাক্স থেকে যে পরিমাণ আমাদের আসে, ধরুন 2.5%-এর মতো আমাদের ট্যাক্স টু, অর্থাৎ জিডিপিতে শুধু ইনকাম ট্যাক্সের অবদানটা হচ্ছে 2.5%। আবার যে ছাড় দেওয়া হয় অব্যাহতি, সেটির পরিমাণও প্রায় 2.5%। তার মানে হচ্ছে আমরা এই একই অর্থ 2022-23 অর্থ বছর তো সর্বশেষ হিসাব করলো এনবিআর, সেখানে দেখা যাচ্ছে ওই অর্থ বছরে এনবিআর আদায় করেছে 1,08,000 কোটি টাকা। আবার অব্যাহতির যে পরিমাণ দাঁড়ায় সেটি 1,07,000 কোটি টাকার বেশি। তার অর্থ হচ্ছে কি, যে পরিমাণ আমরা আদায় করছি সমপরিমাণ ছাড় দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের তো তাহলে এই যে আমাদের 19,000 বা 18,000 কোটি টাকা আমাদের আসলো, সেটি তো আমাদের হিসাবে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়ার কথা। বাস্তবে কিন্তু ওই অর্থ বছরে আমরা যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে এই কারণে বাড়েনি। তবে হ্যাঁ, এখানে যে বিষয়টা, এটি কিন্তু 2022-23, এরপরে 23-24, 24-25 এবং 25-26ও শেষ হওয়ার পথে। এখন এই 3 বছরে কিন্তু এনবিআর এক্সামশন কমানোর ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তো ফলে আমরা এই 3 বছরে হয়তো কিছু প্রভাব এটা দেখা যেতে পারে, যে যেটা যতটুকু ছাড় দেওয়া হয়েছে, তবে ট্যাক্স টু জিডিপি রেশিও কিন্তু আমাদের বাড়ছে না। কিন্তু যেটা দেখা যাবে যে উল্লেখযোগ্য পরিমাণে হয়তো আমাদের যে ছাড়টা সরকার দিত সেটি কমে আনবে। এবং এখানে আপনাকে বলি,
এনবিআর একটা প্ল্যান হচ্ছে এটিকে ধীরে ধীরে আমরা এখন যতটুকু ছাড় দিচ্ছি সেটিকে 50% নামিয়ে আনা, অর্থাৎ এখন 1,07,000 কোটি টাকা দিচ্ছে, এটাকে 50, 52, 53 হাজার কোটি টাকার মধ্যে নামিয়ে আনবে। কত বছরের মধ্যে? এটি 2030 সালের মধ্যে এনবিআর একটি প্ল্যান আছে। তার মানে এই সময়ের মধ্যে এনবিআর বাড়তি ধরুন আরও 50,000 কোটি টাকা এই যে অব্যাহতির মাধ্যমে যেটি অব্যাহতি যাচ্ছে সেই অব্যাহতিটা এনবিআর আসলে কমে আনবে। তো 50, এখন এখানে একটা বিষয় কিন্তু অব্যাহতি যতটুকু দিচ্ছে, আপনি অব্যাহতি কমিয়ে আনার অর্থ যে সমপরিমাণ টাকা আপনার রেভিনিউ বাড়বে তা নয়। কারণ আপনি অব্যাহতি কমিয়ে দিলে পুরোপুরি এটা আসবে না, হয়তো তারা ওই খাতে তখন বিনিয়োগ করবে। যেমন মৎস্য খাতে ধরুন সরকার অনেকে বিনিয়োগ করে ছাড় দিচ্ছে বলেই হয়তো ওখানে কেউ বিনিয়োগ করছে, বা অথবা রেমিটেন্সে ছাড় দিচ্ছে বলেই সেখানে কেউ রেমিটেন্স দেশে আসছে। যদি সেটা না হয় তাহলে হয়তো ওটা বিনিয়োগ নাও হতে পারে, যার কারণে ওই সমপরিমাণ ট্যাক্স নাও আসতে পারে। এই যে অব্যাহতিটা কমানোর জন্য আপনি ধরেন যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন আছে, এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা, বা আইএমএফ এর যে লোন প্যাকেজের মধ্যে বাংলাদেশ আছে 4.7 বিলিয়ন, আপনি জানেন, সে আইএমএফ এর কোনো প্রেশার বা এলডিসি গ্রাজুয়েট হলে আমাদের এই যে এক্সেমশনগুলো কমাতে হবে, এই ধরনের কোনো অব্লিগেশন আছে? এলডিসি গ্র্যাজুয়েশন হলে স্বাভাবিকভাবে আমাদের ডোমেস্টিক রিসোর্স বাড়াতে হবে, এটি মানে বেশ আগেরই কথা। কিন্তু আইএমএফ এর যে কন্ডিশন, আইএমএফ এর আমাদেরকে যে কন্ডিশনটা দেওয়া আছে, বিশেষ করে আপনার মনে আছে আমরা যে $4.7 বিলিয়ন বাংলাদেশ আইএমএফ এর কাছ থেকে যে লোন প্যাকেজে ঢুকলো, তো সেখানে আইএমএফ বেশ কিছু কন্ডিশন বাংলাদেশকে দিয়েছে। তার মধ্যে অন্যতম কন্ডিশন হচ্ছে যে সরকার যে ঢালাও ট্যাক্স এক্সপেন্ডিচার করছে, অর্থাৎ এক্সামশন দিয়ে দিচ্ছে, সেখানে বেরিয়ে আসতে হবে। এটা যতটুকু একেবারে কমানো যায়, রেভিনিউ বাড়াতে হবে। হ্যাঁ, তো এটি যখনই আপনি এক্সামশন কমাবেন স্বাভাবিকভাবেই কিন্তু আপনার রেভিনিউ বাড়বে। অর্থাৎ এই অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে এই যে ঢালাও যে এক্সামশন, আপনাকে বলি, যেমন আপনি গত সরকারের সময় অনেক প্রভাবশালী ব্যক্তি, সচিব, মন্ত্রী, এমপি অথবা এনবিআর এর সাথে ঘনিষ্ঠ, সরকার ঘনিষ্ঠ অনেকে ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করালে উনি এনবিআর একটা অ্যাপ্লিকেশন পাঠালেন, এখানে যত আয় হবে সে আয় কর অব্যাহতি দেওয়ার জন্য, এবং তারা এই প্রভাব খাটিয়ে কিন্তু কর অব্যাহতি নিয়েছেন। শত শত প্রতিষ্ঠান এভাবে কর অব্যাহতি নিয়েছে। এখানে যে মিসইউজটা হয় সেটি হলো আপনার হয়তো দেখা গেছে ওখানে যত ইনকাম, তো কোনো ব্যক্তির তার ওই ইনকামটাকে ওই প্রতিষ্ঠানের ইনকাম হিসাবে দেখিয়ে ওই এক্সামশনের সুবিধা নিয়েছে, অর্থাৎ উনি ট্যাক্স দিতে হতো, সেই ট্যাক্সটা আর ওনার দিতে হলো না। এইভাবে করে মৎস্য খাতে এটা তো একটা বড় হয়েছে। এবং আপনি যেটা বললেন যে মৎস্য, আমরা দেখছি বড় বড় রাজনীতিবিদ মৎস্য খাতে তার ব্যবসা, হ্যাঁ মৎস্য খাতে এটি একটি দারুণ উদাহরণ যে বাংলাদেশে কিভাবে মৎস্য খাতে শুধু যে সরকারের ট্যাক্স লস করা হয়েছে তা নয়, এখানে প্রচুর কালো টাকাও ঢুকেছে বলে বলা হয়। কারণ হলো দেখুন, সরকার সুবিধাটা দিয়েছে আসলে ওই প্রান্তিক শ্রেণীর মানুষ যাতে এই খাতে বিনিয়োগ করে, আমাদের যে আমিষের যে চাহিদা বা পুষ্টির যে চাহিদা সেটির জন্য যে একটা ছাড় দিয়েছে। কিন্তু দেখা গেল কি রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এখানে কোটি কোটি টাকা এখান থেকে আয় দেখাচ্ছে। একজন রাজনীতিবিদ, আমরা এরকমও জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি এখানে প্রায় 100 কোটি টাকা এই মৎস্য খাতে ইনকাম দেখিয়েছেন মৎস্য খাত থেকে। তার অর্থ হচ্ছে এটি একটি উদাহরণ, এরকম কিন্তু শত শত উদাহরণ আছে যে মৎস্য খাতে আয় দেখিয়ে, মৎস্য খাতে তখন মাত্র 5%, যেখানে আপনার 25 থেকে 30% আপনার কর দিতে হবে, সেখানে 5%, 7.5%, এখন একটু বেড়েছে, কিন্তু এখন এটি সম্ভবত 15% হয়েছে। আয় দেখিয়ে কি হলো, তার বিপুল যেহেতু ট্যাক্স কম, ফলে উনি অন্যান্য জায়গায় যত আয় করেছে, এবং মৎস্য খাতে আয় যখন হয় এটি প্রমাণ করাও কঠিন যে আপনি আসলে আয় করলেন কিনা, কারণ এটা তো আসলে পানির ভিতরে মাছ কি পরিমাণ আছে এটা বের করা খুব, প্রভাবশালীদেরটা আসলে কেউ তো ধরতেও করতে চায় না। ফলে তো রিয়াদ, আমরা আলোচনা শেষের দিকে জাস্ট একদম খুব সংক্ষেপে বলবেন আপনি যে এই যে অব্যাহতিটা কমছে, আরো কমবে সামনে কর ছাড়, তো এটা আসলে সাধারণ মানুষের উপরে কি নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা? কারণ সরকার কিন্তু এই যে যেমন যেটা বললেন মৎস্য খাত, উদ্দেশ্যটা যে সাধারণ লোকজন উপকৃত হোক, সে সরকারের তো এইরকম কল্যাণমূলক অনেক কাজ আছে, সেই কারণেও তারা এটা করে থাকে। তো অব্যাহতি কমে যাওয়া মানে কি সেটা সাধারণ লোকের উপরে অন্য রকমের কোনো চাপ পড়বে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে খেয়াল করবেন। সরকার অব্যাহতি, আমরা যেটা বলি যে অব্যাহতি কমে আসা যে সব ক্ষেত্রে একেবারে ভালো, এটা হাততালি দিতে হবে বিষয়টা এমন নয়। অব্যাহতি কিছু কিছু জায়গায় দিতে হয়। এখন ঢালাওভাবে অব্যাহতি দেওয়া যেরকম ঠিক নয়, আবার ঢালাওভাবে অব্যাহতি প্রত্যাহার করাও ঠিক নয়। অব্যাহতির
অংশ হচ্ছে আপনি অর্থনীতি, কর্মসংস্থান এগুলোতে অবদান রাখে এরকম সেক্টরে আপনাকে অব্যাহতি দিতে হবে। গরিব মানুষ যারা আছে সেক্ষেত্রে তাদের সাপোর্ট আসে এরকম ক্ষেত্রে অব্যাহতি দিতে হবে। এখন সরকার যদি এরকম রাজস্ব বাড়াতে গিয়ে ঢালাও আবার অব্যাহতি কর্তন করতে শুরু করে, অব্যাহতি বাতিল করা মানে এখানে ট্যাক্স বসবে, তার মানে নতুন করে যদি ট্যাক্সের এই চাপটা আসে তাহলে সাধারণ মানুষের উপরে এটার প্রেশার আসতে পারে, এটার একটা নেতিবাচক প্রভাবও তৈরি হতে পারে। ফলে সরকারকে আসলে এটা খুব গুরুত্বের সঙ্গে বা খুব কেয়ারফুলি এই যে অব্যাহতিগুলো যে কর্তন করবে, বাতিল করবে, সেটাও খুব কেয়ারফুলি আসলে করতে হবে যাতে সাধারণ মানুষের উপরে চাপ না পড়ে। আমাদের এই মুহূর্তে কর্মসংস্থান প্রয়োজন আছে, বিনিয়োগ প্রয়োজন আছে, দেশি অথবা বিনিয়োগ। এই বিনিয়োগ, কর্মসংস্থান অথবা সাধারণ মানুষকে যে সাপোর্টটা দেয় যে সেক্টরগুলো, সেটা দেখে প্রকৃত অর্থেই যারা এই ক্ষেত্রে বিনিয়োগ করে মানুষের উপকার করবে, কর্মসংস্থান, তাদেরকে সাপোর্ট দেওয়া। কিন্তু যারা অনৈতিকভাবে, অন্যায়ভাবে অথবা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই সাপোর্ট নেয়, সেটি বন্ধ করতে হবে। রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে কর ছাড় বা অব্যাহতি এটা আসলে কমছে এবং সামনে আরও কমতে পারে, এবং সেগুলো নিয়ে আসলে কী ধরনের প্রভাব, এটার অপব্যবহার বা সাধারণ মানুষের উপরে সেটার কী ধরনের প্রভাব পড়তে পারে, সো বিস্তারিত আলোচনা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।